প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, প্রথমবারের মতো সাকিবের ৫ উইকেট। নিরাপত্তা জোরদারে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি। সারা দেশে জামায়াত বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আটক। চিহ্নিত হয়েছে বিভিন্ন সময়ে ব্লগার হত্যায় জড়িতরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে ৪ পাকিস্তানি সহ ৭ জেএমবি সদস্য আটক, ৩ দিন করে রিমান্ডে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত বিএনপির। বেগম জিয়া দেশে ফিরলে সিদ্ধান্ত। ৭ নভেম্বর উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মওদুদ। এবং হবিগঞ্জে মোবাইল ফোন ছিনিয়ে নিতে কুপিয়ে হত্যা করা হয় ৭ম শ্রেণীর ছাত্রকে, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক। বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ মিছিল। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পূর্বের ঘোষণার মতোই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম বাংলাদেশ। এটি প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, ৯ উইকেটে ২৭৩ রান করে স্বাগতিকরা। জবাবে সাকিবের স্পিন ঘূর্ণিতে ১২৮ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। বিসিবি একাদশের বিপক্ষে জিতে সতর্কবাণী দিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু ওই সতর্কবার্তাই যে তাদের জন্য বিপদ ডেকে আনবে তা তো আর আঁচ করতে পারেনি অতিথিরা। ওই হারের কারণেই কিনা তেতে ছিল স্বাগতিকরা। আর তাই তো সাকিব ও কোচ হাতুরু সিংহের পূর্ব ঘোষণা অনুযায়ী এই দাপুটে জয়ে প্রত্যাশার প্রাপ্তি প্রথম ম্যাচেই। যদিও এর আগে মিরপুরের শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৩০ রানের মধ্যে আউটের খাতায় লিটন ও মাহমুদুল্লাহ। বিপাকে পড়া টাইগারদের টেনে তোলার চেষ্টা করেন তামিম ও মুশফিক। তৃতীয় উইকেটে দুজনে ৭০ রানে জুটি গড়েন, কিন্তু ব্যাট হাতে খ্যাপাটে তামিম আউট হন ব্যক্তিগত ৪০ রানে। এরপর সাকিবও আউট হন দ্রুতই। দলীয় ১২৩ রানে ৪ উইকেট হারানোর পর বিপাকে পড়া দলের দারুণভাবে হাল ধরেন মুশফিক ও সাব্বির। তবে বুক চিতিয়ে লড়াই করার সাথে উইকেট আগলে রেখে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম, যা জিম্বাবুয়ের বিপক্ষে মুশির দ্বিতীয় সেঞ্চুরিও বটে। তবে ক্যারিয়ার সেরা ৫৭ রানের ইনিংস খেলে সাব্বির আউট হবার পরপরই ছন্দপতন স্বাগতিকদের। শেষ পর্যন্ত মুশফিকের ১০৭ রানে প্রতিপক্ষকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু জিম্বাবুয়ের, তবে ক্ষণস্থায়ী হয় তাদের সুখ। সাকিবের স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়ে জিম্বাবুয়ের টপ ও মিডল অর্ডার। সাথে মাশরাফির পেস আগুনে একে একে প্যাভিলিয়নে ফিরেন চিবাবা, জংউই, আরভিন, উইলিয়ামস ও সিকান্দার রাজারা। তবে অধিনায়ক চিগুম্বুরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। সাকিবের স্পিনে দিশেহারা জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১২৮ রানে। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের ৭০০০ রান কিংবা ওয়ানডেতে সাকিব আল হাসানের প্রথমবারের মতো ৫ উইকেট পাবার ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে গেল ৩টি সিরিজের ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষেও দাপুটে শুরু বাংলাদেশের। আর প্রস্তুতি ম্যাচ জিতে জিম্বাবুয়ের সতর্ক বার্তা দিলেও বাংলাদেশ দেখিয়ে দিল ঘরের মাঠে তারা কতটা অপ্রতিরোধ্য এক প্রতিপক্ষ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও বিপদে পড়া দলকে উদ্ধার করেছেন তিনি, যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহের প্রধান কারিগর তিনি। দর্শক, বলা হচ্ছে ব্যক্তিগত অর্জনের পাতায় ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি আর প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ২য় সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের কথা। তার দুর্দান্ত ইনিংসের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। দলীয় ৩০ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে প্রায় ৪ মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ। তামিমের সাথে প্রাথমিক বিপদ সামাল দিতে উইকেটে আসেন মুশফিকুর রহিম। বগুড়ার এই ক্রিকেটার যখন উইকেটে আসেন তখনই যেন উল্টো জিম্বাবুয়েকেই ১ নম্বর বিপদ সংকেত দেন মুশফিক। প্রাথমিক বিপদ সামাল দেন তামিমের সাথে ৭০ রানে জুটি গড়ে। তবে তামিমের আউটের পরপরই সাকিবও প্যাভিলিয়নে ফিরলে আবারও বিপাকে পড়ে টাইগাররা, কিন্তু উইকেট আঁকড়ে ধরে অবিচল ছিলেন মুশফিক। বেশ চাপে পড়া দলকে আবারও লড়াইয়ের মঞ্চে ফিরিয়ে আনতে তরুণ সাব্বিরের যোগ্য সঙ্গ পান মুশি। ৫২ বলে তুলে নেন দারুণ এক ৫০।
ক্রিকেট গ্রামারের দারুণ সব ব্যাটিং প্রদর্শনীতে উইকেটের চারপাশে রানের পাগলাঘোড়া ছোটাতে থাকেন 2006 সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে 19 বছর বয়সে রঙিন পোশাকে অভিষেক হওয়া মুশফিকুর রহিম। সে যুবা এখন অনেক পরিণত, আর পরিণত ক্রিকেট যোদ্ধা যে কতটা আপোষহীন তারই দেখা মিলল মিরপুরের ক্রিকেট ক্যানভাসে। 2011 সালে এই প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিক আবারও ত্রাতারূপে এদিন বাংলাদেশ দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার সাথে উদযাপন করেন চতুর্থ সেঞ্চুরি। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুতে স্ট্রাইক রেট প্রায় 100 ছিল মুশির। খেলেছেন 104 বল, বাউন্ডারি 9 আর ওভার বাউন্ডারি 1টি। ব্যক্তিগত 107 রানের সাজঘরে ফিরলেও ততক্ষণে বাংলাদেশ দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে দেন মুশফিকুর রহিম। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, নিরাপত্তার সংখ্যা বাড়ায় গত 1 মাসে সিসিটিভি বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অপরাধ দমনে প্রযুক্তি পণ্যকে সহজলভ্য করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান বাড়িধারা এলাকায় সতর্কাবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সন্দেহ হওয়া মাত্রই পথচারীদের থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এই তোড়জোড়ে সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার স্বার্থে একে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে রাজধানীতে এখন পায়ে হেঁটে কিংবা রিকশাযোগে চলাফেরা অনেকটাই কমিয়ে দিয়েছেন বিদেশিরা। পরিবর্তে তারা এখন গাড়িতে করেই চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিদেশিদের উপর হামলা ও হত্যার ঘটনায় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলে জানালেন এই সুইডিশ নাগরিক। We're not really allowed to go around as we have restrictions. We also feel closed in, can't move around, and that's so sad. But most sad is for those who've been killed and so on. এদিকে নিরাপত্তা জোরদারে রাজধানীর কূটনৈতিক এলাকায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টগুলোতে চলছে তল্লাশি। এতে সাময়িক বিড়ম্বনায় পড়লেও ইতিবাচক হিসেবেই নিয়েছেন নাগরিকরা। রেগুলার থাকলে যে মানুষের একটা কন্টেক্সের মধ্যে একটা ভয় থাকাটা ভালো, যে ভয় থাকবে সে একটা ক্রাইম করতে ভয় পাবে। মাত্র ব্যাগটা চেক করলে দেখলেনি আপনাদের সামনেই, কোনো কিছু পায় নাই এরকম কোনো কিছু। তো এরকম ভাবে সবার প্রত্যেকটাই দেখা দরকার। এই রোড দিয়ে ঢুকলে আসার সময় 2 বার, যাওয়ার সময় 2 বার, মোটামুটি বেশ কয়েকবার চেকিং হয়। প্রত্যেককেই চেকিং করা উচিত, নিরাপত্তার স্বার্থে এটা করা উচিত। পুলিশ বলছে নিরাপত্তা তৎপরতা বাড়ালেও নাগরিকদের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখছেন তারা। সন্দেহজনক প্রাইভেট কার যদি থাকে, কালো গ্লাসওয়ালা বা 3 জন আরোহী মোটরসাইকেল, 2 জন আরোহী মোটরসাইকেল, সন্দেহজনক সিএনজিতে কোনো ব্যাগ থাকলে এরকম আমরা চেক করতেছি। জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় চেক করে আমরা তাদেরকে বিদায় করে দিচ্ছি। রাজধানীর কূটনৈতিক এলাকার পাশাপাশি অন্য এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও দিনভর দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক নজরদারি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার 4 পাকিস্তানি নাগরিক সহ 7 জেএমবি সদস্যকে 3 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে গত রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্রের যোগসূত্র রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দেশে নাশকতার উদ্দেশ্যে জঙ্গি সদস্যরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট, 26,000 পাকিস্তানি রুপি সহ জিহাদি বইও উদ্ধার করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটককৃতরা জেএমবি সদস্য। এদের সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। জেএমবির সাথে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সেরকম কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট যোগাযোগ রয়েছে বা সরাসরি নেটওয়ার্ক রয়েছে এইরকম এরকম তথ্য না থাকলেও বিভিন্ন সময় ব্যক্তিগত পর্যায়ে বা কোনো জঙ্গি গোষ্ঠীর ক্ষুদ্র একটা অংশ হয়তো ট্রেনিং কিংবা অস্ত্রশস্ত্র বা মাল মশলা এক্সপ্লোসিভের সাপ্লাই এইগুলো বিভিন্ন সময় দিয়েছে, এইরকম তথ্য আমাদের কাছে রয়েছে। বিকেলে গ্রেপ্তারকৃতদের ঢাকার সিএমএম কোর্টের হাকিম ইমদাদুল হকের আদালতে হাজির করা হয়। সে সময় পুলিশ তাদের 7 দিন করে রিমান্ড আবেদন করলে আদালত 3 দিন করে মঞ্জুর করেন। এছাড়া নাশকতার অভিযোগে শুক্রবার রাজধানী থেকে আটক শিবিরের 6 সদস্যকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের 368 নেতাকর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের 15 নেতাকর্মী সহ 75 জনকে আটক করা হয়।
একই সময়ে রংপুরের ৮টি উপজেলা থেকে জামাত শিবিরের ১২ নেতাকর্মী সহ ৫৮ জনকে আটক করা হয়। এছাড়া গাইবান্ধা থেকে ৪৮ জন, চট্টগ্রাম থেকে ২৪ জন, সাতক্ষীরা থেকে ৫৩ জন, ঝিনাইদহ থেকে ৮ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৮ জন, ফরিদপুর থেকে ৭৩ জন এবং নোয়াখালী থেকে একজনকে আটক করে পুলিশ। বিভিন্ন সময়ে ব্লগার হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। 3টি মামলার ইতিমধ্যে 2টি মামলা চার্জশিট দিয়ে চার্জশিটের পরে বিচার কার্য শুরু হয়ে গেছে। আরেকটি মামলা চার্জশিটে কিছু এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা চিহ্নিত করে ফেলেছি। আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে অনেকেই ধরেছি এবং বাকিগুলোকে আমরা ধরব। এই 2টি হত্যা মামলার এখনো আমাদের চার্জশিট দেওয়ার বাকি রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দিতে চলছি। দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই দেশি বিদেশি হত্যাগুলি হচ্ছে, এর একই সুতায় গাঁথা, এরা সবাই এক। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘায়েল করার অভিপ্রায় বর্তমান সরকারের নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধেই বর্তমান সরকারের অভিযান। শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনও বক্তব্য রাখেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কোন অভিপ্রায় বর্তমান সরকারের নাই। কোন রাজনৈতিক দলের অভ্যন্তরে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, কোন রাজনৈতিক দলের নামে যদি জঙ্গি তৎপরতা হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিক কর্মী হিসাবে। কেন আজকে দেশের এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? 2 জন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় চূড়ান্ত পর্যায়ে, আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে এখন চলছে। এই মাসের মধ্যে চূড়ান্ত আইনি লড়াই তাদের শেষ হবে। যে অরফানেজ মামলা 18-20 জন সাক্ষী হয়ে গেছে, আর 8-9 জন সাক্ষী বাকি আছে, মামলা এগিয়ে যাচ্ছে। এই মামলাও খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। 21শে আগস্ট জেনের হত্যা মামলা, এটাও দ্রুত নিষ্পত্তির পথে শেষ পর্যায়ে চলে এসছে। একসাথে এই ঘটনাগুলোর জন্যই আজকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অ্যামনেস্টি বলেন, টিআইবি বলেন, সব জায়গায় তাদের লবিস্ট নিয়োগ করে সব জায়গায় তারা তৎপরতা চালাচ্ছেন। জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে আজকে এই দেশকে তারা তৈরি করতে চাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই দেশে এমন কোনো শক্তি নাই, এমন কোনো ষড়যন্ত্রকারী নাই, ষড়যন্ত্রকারী টিকতে পারবে না ইনশাল্লাহ। পৌরসভা নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 7 নভেম্বর উপলক্ষে শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমবেত হন দলীয় নেতাকর্মীরা। দলের সিনিয়র নেতাদের অনেকে এলেও চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় দীর্ঘদিন পর এবার শ্রদ্ধা জানাতে আসতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। এখন দেশে গণতন্ত্র নাই, রাজনীতিও নাই, যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে যোগদান করে নাই। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের চেতনা সব কিছু এই গণতন্ত্রের মধ্যে নিহিত রয়েছে। পৌরসভা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেই। আমরা দলীয় ফোরামে এটা সিদ্ধান্ত হবে, তবে খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। তবে এটা নির্ভর করবে বেগম খালেদা জিয়া ফিরে আসার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানানো। হবিগঞ্জে 7ম শ্রেণীর এক ছাত্রকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, একটি মোবাইল ফোন ছিনিয়ে নিতেই হত্যা করা হয় লায়েসকে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী ও এলাকাবাসী। হবিগঞ্জ প্রতিনিধি মিলন রশিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দির বাড়িতে নেওয়া হয় স্কুল ছাত্র লায়েসের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকার পরিবেশ। আর ছেলের নির্মম মৃত্যুতে শোকাতুর আবুধাবি থেকে মাত্র একদিন আগে দেশে ফেরা বাবা নয়ন চৌধুরী।
স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে লায়েসকে কুপিয়ে হত্যার পর মোবাইল ছিনিয়ে নেয় স্থানীয় রিপন ও তার সহযোগীরা। খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ। গেছি আমরা দুজনে তারপর মারা ধরছে, তারপর আমি ছুটে এসে আগে জীবনে এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী ও এলাকাবাসী। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমরা তার বিচার চাই। সে ছাত্র হিসেবে খুব ভালো এবং নম্র ও ভদ্র। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে পোস্টমর্টম হয়ে গেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, আর একজন মহিলা আটক আছে। নিহত লায়েস হবিগঞ্জ উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, হবিগঞ্জ। দর্শক, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের নানা সমস্যার সমাধানে কাজ করছে নিউ ইয়র্কের এনজিও ছায়া সিডিসি। এ পর্যায়ে আমরা দেখে নেব প্রতিষ্ঠানটির কর্ণধার আফরিন আলমের সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তু। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আলোচনায় রয়েছেন নিউ ইয়র্কের সবচেয়ে বড় দক্ষিণ এশীয়দের সংস্থা ছায়া সিডিসির প্রধান এবং নির্বাহী পরিচালক আফরিন আলম। আফরিন আলম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রবাসী স্বজন। আফরিন আলম, আপনি একটি সবচেয়ে বড় নিউ ইয়র্কের এনজিও, যেটি দক্ষিণ এশীয়দের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন, ছায়া সিডিসি। এই ছায়া সিডিসি সম্পর্কে আমাদের কিছু বলবেন? অবশ্যই। ছায়া সিডিসি মানে কমিউনিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমরা দক্ষিণ এশীয়দের সাথে কাজ করি। আমাদের মূল বিষয়গুলো হচ্ছে হাউজিং। আমরা মানুষজনদেরকে নতুন বাড়ি কিনতে সাহায্য করি বা ভাড়াটাদের অধিকার যদি লঙ্ঘন হয় সে ব্যাপারে সাহায্য করি। আমরা মহিলাদের সাথেও কাজ করি, যারা এখানে নিউ ইমিগ্রেন্ট, যারা মহিলারা এসছেন, যাদের হয়তো বাইরে যাবার কোনো উপায় নেই বা টাকা পয়সা উপার্জন করার মতো তেমন উপায় খুঁজছেন, এরকম মহিলাদের সাথে আমরা কাজ করি। এবং এছাড়াও আমরা কমিউনিটি অর্গানাইজিং, যেটা ওই কাজটা করে থাকি। এই প্রতিষ্ঠানে আপনার সম্পৃক্ততার কিভাবে বা আপনি কিভাবে কাজ করছেন? আমার বাবা ছিলেন বাংলাদেশের একজন সাংবাদিক, খুরশিদ আলম। আমি বাবা মার সাথে নিউ ইয়র্কে প্রথমে এসেছি ধরেন 1992-এর দিকে, 91-92-এর দিকে। তো বলতে গেলে আমি নিউ ইয়র্কের কুইন্সেই বড় হয়েছি, পড়াশোনা করেছি বেশিরভাগ নিউ ইয়র্কে এবং বস্টনে। কিন্তু ঘুরে ফিরে আমি শেষ পর্যন্ত দেখলাম আমার কমিউনিটিতেই আমার প্রয়োজন সবচেয়ে বেশি। যেটা কন্ট্রিবিউশন, সেটা আমি আমার কমিউনিটিকেই দিতে চাই। এর প্রথম কারণ হচ্ছে যে আমাদের দক্ষিণ এশিয়া থেকে যারা আসছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তিব্বত, এরা বেশিরভাগই এসছেন হয়তো ধরেন ভিজিট ভিসা না আসলেও ধরেন OP1-এ এসছেন, এখানে খুব কষ্ট করে আছেন। কিন্তু এনারা খুবই পরিশ্রমী লোক, এনাদের অনেক উচ্চ আশা আছেন এবং ওনারা চান যে ওনাদের ছেলেমেয়েরা ভালো ভবিষ্যৎ হোক এখানে। আমিও চাই যাতে করে আমার কমিউনিটিকে নিয়ে আমি সাকসেসফুল হতে চাই। সেই কারণে ঘুরে ফিরে আমি দেখলাম যে ছায়ার মতো একটি অর্গানাইজেশনই আমার সবচেয়ে কন্ট্রিবিউশনের ক্ষমতা রয়েছে। কারণ আমি একা একা যদি ভালো করি, আমার কমিউনিটি যদি পিছিয়ে পড়ে যায়, তাহলে কোনো না কোনোভাবে আমিও পিছিয়ে পড়ে থাকবো। তো আমি এগোতে চাই কমিউনিটি সহ। ছায়া সিডিসির উদ্দেশ্য ছিল যাতে করে মুসলিম যারা, শিখ যারা, ওদেরকে প্রোটেক্ট করা। তো এই হাউজিং এর ব্যাপারে কাজ করা, কমিউনিটি অর্গানাইজিং এর ব্যাপারে কাজ করার সুযোগটা খুব একটা ছিল না। তারপরে 9/11-এর পরে যখন সিচুয়েশনটা একটু স্টেবল হলো, তখন আমরা আস্তে আস্তে রিবিল্ডিং যেটা বলে, আসল কাজে মনোযোগ দিতে পারলাম। তখন আমি ছায়া সিডিসিতে কাজ করা শুরু করলাম। আপনি তো আর্থসামাজিক ভাবে বা অন্যান্য যে সমস্যাগুলো বললেন, সেদিক থেকে বিবেচনা করলে আমরা কোথায় আছি? বাংলাদেশিরা গত সেন্সাসে আমরা জানলাম যে বাংলাদেশিরা হচ্ছে গিয়ে ফাস্টেস্ট গ্রোয়িং পপুলেশন ইন নিউ ইয়র্ক সিটি। আমাদের সংখ্যা প্রায় 150% বেড়েছে গত 15 বছরে। তো
তো আমরা জানি যে এশিয়ানদের মধ্যে বাংলাদেশের হার পপুলেশন যেটা বাড়ছে এটা সবচেয়ে বেশি, কিন্তু তার মানে এই না যে সবাই আমরা ভালো করছি। আমরা অনেকেই খুবই ভালো করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন বা পলিটিশিয়ান বলেন, অনেকেই আমরা অনেক ভালো করছি, কিন্তু সবাই কিন্তু একইভাবে ভালো করছি না। এখানে অনেকেই আছেন যারা একা একা পড়ে থাকেন, কষ্ট করে যাচ্ছেন, দিনের পর দিন 7 দিন কাজ করছেন, কিন্তু ওই পরিশ্রমের ফলটা পাচ্ছেন না। এবং ফলটা পাচ্ছেন না হয়তো ধরেন তাদের কাগজপত্র নেই, বা কাগজপত্র থাকলে ওনারা জানেন না যে কিভাবে এই সিস্টেমগুলোর মধ্যে চলতে হয় যাতে করে ওনারা ধরেন অ্যাপার্টমেন্টের ভাড়া কমাতে পারেন, বা যদি বাড়ি কিনতে চান এই কি ধরনের গ্রান্টস আছে বা কি ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো ওনারা জানেন না। তারপর অনেকেই আছেন ধরেন যারা দেশে হয়তো ওনাদের ডিগ্রি ছিল কিন্তু এখানে এসে ডিগ্রিটা কাজে লাগাতে পারছেন না। এই ডিগ্রিটা কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে ট্রান্সলেট করা যায়, বা এখানে কিভাবে ট্রেনিং নেওয়া যায়, বা কলেজের একটা ডিগ্রি নেওয়া যায়, এই ব্যাপারগুলো ওনারা ঠিক জানেন না, কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন নন্দালেস। আপনারা কি এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে যেটা বললেন যে ইমিগ্রেশন এবং লেখাপড়া শিক্ষার যে বিষয়টা, এই বিষয়ে কি আপনারা ছায়া কোনো সহযোগিতা করছেন? হ্যাঁ, আমরা এই দুটো বিষয়ে সাহায্য প্রদান করে থাকি। আপনাদের যদি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার দরকার হয় এবং আপনার একটা লয়ার অ্যাফোর্ড করা সম্ভব না, আমাদের অফিসে আসতে পারেন, আমরা হেল্প করে দিব। আমরা বাংলা বলি, হিন্দি বলি, উর্দু, পাঞ্জাবি, নেপালি সবই বলি। তো অ্যাপ্লিকেশনের ব্যাপারে সাহায্য করতে পারি। আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো ব্যাপারে সাহায্য লাগে তাহলে আমরা বলতে পারি কোথায় যেতে পারেন, ভালো লয়ার কোথায় যেতে পারেন। তো আমরা সাথী বলে একটা প্রোগ্রাম আছে আমাদের, ওই সাথী প্রোগ্রামের আন্ডারে আমরা এ ধরনের মহিলাদের একসাথে জড়ো করি। এটা সখীর মতো আর কি, একজন আরেকজনকে উৎসাহ দেন যে হ্যাঁ তুমি অবশ্যই পারবে, বেবি সিটিং এর কাজ করতে চাও, তোমাকে ইংরেজি শিখতে হবে, আমাদের ইংরেজি শেখার ক্লাস আছে যেমন। তারপরে আমরা নানান ধরনের সুযোগ সুবিধার কথা বলি। আমাদের একটা সেভিংস প্রোগ্রাম আছে যেখানে ধরেন আমরা মহিলারা একসাথে হয়ে সবাই যতটুকু টাকা পারেন, 15 টাকা 20 টাকা একসাথে জমা করেন, মাসের শেষে সবাই এটা একজন মহিলা এটা ধার নেন। তো এই ধার নেওয়ার ফলে যেটা হচ্ছে এখানে যে ক্রেডিট সিস্টেম, এখানে অনেকেই আছেন 10-15 বছর ধরে আছেন কিন্তু ক্রেডিট হিস্ট্রি নেই, কাজে ক্রেডিট কার্ড পাওয়া যায় না, বা ক্রেডিট হিস্ট্রি থাকা মানে একটা ভালো জিনিস যে অর্থনৈতিকভাবে আপনি একজন প্রতিষ্ঠিত লোক। তো এই যে লোনটা নেওয়া হচ্ছে, এই লোনটা ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট হয়, তো তখন দেখা গেল যে হয়তো অন্য কোনো ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিবে না, কিন্তু যেই আপনার ক্রেডিট হিস্ট্রিটা হলো তখন আপনার কাছে এই অফারগুলি আসবে। বা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, মহিলাদের অনেকেরই এই সমস্যাটা থাকে, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, হয়তো চাকরি করে যাচ্ছেন, দিনের শেষে টাকাটা স্বামীকে দিচ্ছেন বা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, ওনার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তা আমরা চাই যেন মহিলাদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, নিজেদের পয়সা নিজেরা যেন হিসাব কিতাব করতে পারেন। আমি সবাইকে এনকারেজ করি যেন এখানে এসে পার্ট টাইম হলেও সেমেস্টারে একটা কোর্স দিতে হলেও কোনো না কোনো ভাবে যেন একটা ডিগ্রি নেন। আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে, গ্রান্ট পাওয়া যায়, কমিউনিটি কলেজে অনেক সুযোগ সুবিধা আছে, কারণ ধরেন রাতের বেলা ক্লাস হয়, কাজের পরে আপনি ক্লাসে গেলেন। কিন্তু শিক্ষার বাইরেও তো বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েট ডিগ্রি করার সুযোগ আছে, অ্যাসোসিয়েট ডিগ্রি আছে, ভোকেশনাল ট্রেনিং আছে। আর যদি আপনি পড়াশোনা না করতে চান, নিজের বিজনেস খুলতে চান, ওইগুলোর ব্যাপারে আমরা সাহায্য করতে পারি। তো আপনি এই ছায়া সিটিতে সম্পৃক্ত হওয়ার আগে আপনি আর কি বা এ ধরনের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা? আমি সারা জীবন এনজিওতেই কাজ করেছি। ছায়া সিটিসির আগে আমি আমেরিকার সবচেয়ে বড় সিভিল রাইটস অর্গানাইজেশন যেটা বলে ন্যাশনাল আরবান লীগ, ওরা আমেরিকার সিভিল রাইটসের ব্যাপারে বরাবর জড়িত ছিল। যখন ধরেন 150 বছর বয়স এই অর্গানাইজেশনের, ওখানে আমি কাজ করতাম ডিরেক্টর হিসেবে হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। ওখান থেকে আমি অনেক কিছুই শিখেছি, কিভাবে একটা অর্গানাইজেশনকে বড় করা যায় আমেরিকায়। এবং বাংলাদেশে আমি কিছুটা কাজ করেছি, হাঙ্গার প্রজেক্টের সাথে জড়িত ছিলাম এবং অমর্ত্য সেনের সাথে কাজ করেছি ওখানে। এবং আমার ফোকাস ছিল প্রাইমারিলি ধরেন কিভাবে আমরা মহিলাদেরকে এনকারেজ করতে পারি যে আপনারা ঘরের বাইরে বেরোন, আপনাদের ক্ষমতা আছে। এই উৎসাহের কথা বললেন, সেদিক থেকে যদি বিবেচনা করেন আমাদের প্রবাসী বাঙালি নারীরা কেমন আছে? জানেন, অনেক মহিলারাই খুবই ভালো করছেন। আমার মতো আমার বান্ধবী যারা, ওনারা খুবই ভালো করছেন। প্রাইভেট সেক্টর বলেন, ধরেন ব্যাংক বা অন্যান্য জায়গায় ওনারা উচ্চ পদে আছেন, আমার মতো অন্যান্য সংস্থায় উচ্চ পদে আছেন, কিন্তু সবাই এরকম নয়। অনেকেই আছেন যারা বাড়ির বাইরে বেরোন না,
বা বাড়ির বাইরে বেরোলে শুধুমাত্র বাচ্চাকে স্কুলে আনা নেওয়া, বাজার করা, এর মধ্যেই সীমিত থাকেন। বা অনেকেই আছেন ধরেন ছোটখাটো কাজ করেন, গয়নার দোকানে বা শাড়ির দোকানে ছোটখাটো কাজ করেন, কিন্তু এর বাইরে বেরোতে চান না বা পারেন না। আর সিআইসিডিসির যে কাজ, সেই কাজের সাথে আপনাদের সাথে বাঙালিরা কি পরিমাণ বাঙালি সম্পৃক্ত? সো ছায়া সিডিসি কিন্তু দক্ষিণ এশীয়দের নিয়ে কাজ করেন। বাংলাদেশিরা, আমরা প্রধানত বাংলাদেশিদের সাথে কাজ করি, কারণ আমাদের অফিস হচ্ছে জ্যাকসন হাইটসে, এবং জ্যাকসন হাইটস আপনি জানেন কুইন্সে প্রচুর বাংলাদেশি থাকেন। কাজেই আমি বলবো আমাদের ক্লায়েন্টের মধ্যে, আমাদের নানান ধরনের ওয়ার্কশপের মধ্যে বাংলাদেশিরাই বেশি অ্যাটেন্ড করেন। আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশে হাঙ্গার প্রজেক্টে কাজ করেছেন, তো আপনি বাংলাদেশে থাকলেন না, আপনি প্রবাসে এসে কাজ করছেন, এর কি কোনো বিশেষ কারণ আছে? প্রধানত ফ্যামিলিগত কারণেই আমি এখানে আছি। তারপরে দেখুন, বাংলাদেশে প্রচুর লোকজন বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। ওই তুলনায় এখানকার বাংলাদেশিদের সাহায্য করার মতো লোকজন আপনি পাবেন না। এখানে বাংলাদেশের কমিউনিটি অনেক বড়, এবং আমি যেটা আগে বললাম যে সবাই ভালো করছেন না, অনেকেরই সাহায্য দরকার। এদেরকে কে সাহায্য করবে আমরা যদি না করি? বাংলাদেশিরা যদি বাংলাদেশিদের না সাহায্য করে কে করবে? তো এই ভেবেই আমি ভাবলাম যে আমার দরকার এখানেও। আপনি প্রবাসে অনেক ভালো করছেন, দেশ নিয়ে আপনার কি ভাবনা? সুযোগ থাকলে অবশ্যই ফেরত যাব। আবার এটাও ভাবি যে বাংলাদেশে এত ট্যালেন্টেড লোকজন আছেন, অনেকেই খুব পরিশ্রম করছেন দেশটাকে ভালো করার জন্য। আমি আশা করি ওনারা যেন সেই ব্যাপারে সাকসেসফুল হন। আফরিন আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত এনজিও ছায়া সিডিসির কর্ণধার আফরিন আলমের সাক্ষাৎকার। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে রোববার। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করবেন। গত 8 জুলাই সিলেট শহরতলি কুমারগাঁও এলাকায় শিশু রাজনকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় ওই দিনই রাজনের বাবা শেখ আজিজুল আলম বাদী হয়ে জালালাবাদ থানায় 13 জনকে আসামি করে মামলা করেন। পরে 16 আগস্ট 13 জনকে আসামি করে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর 12 সেপ্টেম্বর শুরু হয় মামলার বিচার কাজ। পরে 1 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত মামলার সাক্ষী ও যুক্তিতর্ক শেষে আগামীকাল মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এদিকে রোববার খুলনায় আলোচিত শিশু রাকিব হত্যা মামলার রায়ও ঘোষণা করা হবে। 1 নভেম্বর মহানগর দায়রা জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করা হয়। এবার প্রবাসের খবর। বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্মরণে লন্ডনে একটি স্মরণ সভার আয়োজন করেছে মৌলভীবাজার জেলা নাগরিক কমিটি। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত এই স্মরণ সভার প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৈয়দ মহসিন আলীর মতো মানবিক ও সৎ হৃদয়ের রাজনীতিবিদ আমাদের রাজনীতিতে বিরল। এ সময় তিনি মহসিন আলীকে জীবদ্দশায় মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইসাক কাজল এবং মুনজির আহমেদ চৌধুরী। জেল হত্যা দিবস স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ কাতার শাখা। কাতারের রাজধানী দোহায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় শুক্রবার রাতে এই আয়োজন করা হয়। এর আয়োজক ছিলেন সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রাশিদুল হাসান সুমন। সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবু রায়হান এবং সিনিয়র সভাপতি আহসান ভুইয়া। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা সহ দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব মদিনা প্রবাসী যুবদল নেতাকর্মীরা। মদিনার স্থানীয় হোটেলে মুনা প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মদিনা যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা বিএনপির সভাপতি এম নুরুজ্জামান। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দিন মোস্তফা এবং আবুল কাশেম। এই সময় তারা অভিযোগ করেন সরকার বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্র করছে। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ তদন্তে প্রযুক্তির উপর মানুষের নির্ভরতা ক্রমেই বাড়ছে।
বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে ক্লোজড সার্কিট ক্যামেরা, সিসিটিভি। এরই ধারাবাহিকতায় 1 মাস আগের তুলনায় এই পণ্যের বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি, এমনটাই জানালেন ব্যবসায়ীরা। এদিকে অপরাধ দমনে কার্যকর বিভিন্ন প্রযুক্তি পণ্যকে সহজলভ্য করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কয়েক বছর ধরেই অপরাধ তদন্ত ও অপরাধী শনাক্তকরণে কার্যকর ভূমিকা রাখছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা। এরই প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার স্বার্থেই রাজধানীর বিভিন্ন মার্কেটে এই প্রযুক্তি পণ্য কিনতে আসছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় পণ্য বিবেচনায় দাম বেশির অভিযোগও করলেন অনেকে। ফর প্রোটেক্ট মাই হোম, অফিস, এগুলোর জন্য আমি মিলে আসছে। 16 ক্যামেরা নিব আমি। দামটা কিছুটা বেশি, যদি ট্যাক্স ভ্যাট ক্ষেত্রে কিছুটা গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেয়, এজ এ কাস্টমার আমি সেই ক্ষেত্রে প্রাইসটা কিছু কম পাবো আর কি। তবে বিক্রেতারা জানালেন ক্রমেই কমছে নিরাপত্তায় ব্যবহৃত এই ডিভাইসের দাম। বর্তমানে 20,000 টাকা খরচেই সম্ভব গার্টেক, ভ্যানটেক, টেকক্যাম সহ বিভিন্ন ব্র্যান্ডের একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। ক্রাইমের আগে যে ক্যামেরাগুলো বিক্রি হতো সপ্তাহে মার্কেটে হয়তো 200-300, এখন হয়তো 500-700। একটা ক্যামেরা, একটা স্ট্যান্ড লাগবে, অ্যাডাপ্টার লাগবে, একটা 4 চ্যানেল ডিভিআর মেশিন লাগবে, সাথে একটা 500 জিবি হার্ড ডিস্ক লাগবে, তাতে 22,000 টাকার মতো লাগবে আপনার। এদিকে প্রযুক্তির ব্যবহার যেন ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে হুমকির কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই মনিটরিং যন্ত্রগুলো কতটুক আমরা অ্যালাউ করব, যে একদিকে যেমন অপরাধকে দমন করব, একইভাবে আবার ব্যক্তির প্রাইভেসি যেটাকে বলে, এগুলোর জন্য আমাদের কম্প্রোমাইজ না হয়। ট্যাক্স কমানো যেতে পারে বা আমাদের দেশেও উৎপাদন হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা বলছেন, সচেতনভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ফলে একদিকে যেমন কমবে অপরাধ প্রবণতা, ঠিক তেমনি ক্রমেই বাড়বে এই প্রযুক্তি পণ্যটির বাজার পরিধি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে মারা যান 2 জন, পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। এখন পর্যন্ত 19 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দুর্ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর 6:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী FM পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাক ও বাস দুটোই পাশের খাদে পড়ে যায়। বাবা কোনা ভাই আমি মুতালেক রে FM গাড়িটা মাইরা দিচ্ছে আর কি, খারাপ গাড়িটার মধ্যে পিছন দেওয়া মাইরা, তারপরে ওই গাড়িটাও পড়ছে, ট্রাকটাও পড়ে আছে নামা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা সাথে সাথে 4 জন ভিকটিমকে বালুকা উদ্ধার করে বালুকা সদর হাসপাতালে প্রেরণ করি এবং 2 জন মৃত ভিকটিমকে এখানে উদ্ধার করে সাথে সাথে পুলিশের কাছে হ্যান্ডওভার করি। বাসে থাকা প্যাসেঞ্জার মধ্যে এ পর্যন্ত 7 জন লোক মারা গেছে। তাকে FM যে চালক, তার বিরুদ্ধে আমরা মামলা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা আছে, তৎক্ষণাৎভাবে দাফন কাফন এবং লাশ পরিবহনের জন্য যদি কেউ আবেদন করে বা আমাদের সহযোগিতা চায়, আমরা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার একটা বিধান আছে। দুর্ঘটনায় হতাহতদের সবাই বাস যাত্রী বলে জানিয়েছে পুলিশ, যাদের বেশিরভাগই ত্রিশাল ও ভালুকার বাসিন্দা বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। মিয়ানমারের রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সাধারণ নির্বাচন। এর আগে শুক্রবার মধ্যরাতেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এদিকে নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সেনা সমর্থিত সরকার। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থান সুয়ে। শুক্রবার ইয়াঙ্গনে নির্বাচন পূর্ববর্তী সর্বশেষ সমাবেশ আয়োজন করে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি। দলের প্রতীক সবুজ পতাকা হাতে এই র্যালিতে যোগ দেয় ক্ষমতাসীন দলের শত শত সদস্য। এদিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানোর পাশাপাশি চলছে নিরাপত্তা জোরদারের কাজ। নির্বাচন উপলক্ষে আসা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা শনিবার ইয়াঙ্গুনে ব্যালট বাক্স পরিদর্শন করেন।
এই নির্বাচনে বিরোধী দল এনএলডি জয় পেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এবার খেলার খবর। বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট আকাশে জ্বলজ্বলে নক্ষত্র সাকিব আল হাসান। দলের প্রয়োজনে আবারও গর্জে উঠলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে প্রথমবারের মতো 5 উইকেট শিকার করে আবারও দলের জয়ে বড় ভূমিকা রাখলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সেই ম্যাচ জয়ী পারফরম্যান্সের গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেছিলেন মাত্র 16 রান। সিকান্দার রাজাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস টাইমিং এর কারণে স্ট্যাম্পিং এর ফাঁদে পা দেন সাকিব। তখনই হয়তো প্রতিজ্ঞাটা করে ফেলেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতে তারই প্রতিফলন দেখালেন তিনি। ফলাফল জ্বলে পুড়ে ছারখার হলো জিম্বাবুয়ানদের ব্যাটিং লাইন আপ। নিজের ক্যারিয়ারেও নতুন মাইল ফলক যোগ করলেন এই টাইগার ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে বোলিংয়ে যে 14 বার পেয়েছেন, ওয়ানডেতে একটি বারও সেই 7 পাননি সাকিব। নিজের নামের পাশে থাকা বেমানান রেকর্ডটি এবারে চিরতরে মুছে দিলেন তিনি। পানিয়াঙ্গারার উইকেটটি নেওয়ার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ল মাঠে উপস্থিত 1020 দর্শক। ওয়ানডেতে প্রথমবারের মতো 5 উইকেট পেলেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর এই উইকেটটি নেওয়ার সাথে সাথে শুধু নিজের 5 উইকেটই নয়, দলের জয়ও নিশ্চিত করলেন সাকিব। সাকিব টু কন্টিনিউ। শুরুটা অবশ্য করেছিলেন চিবাবাকে দিয়ে। ব্যক্তিগত 9 রানে তার বলেই লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন চিবাবা। এরপর অরভিনকে 2 রানে, উইলিয়ামসকে 8 রানে ও ক্রেমারকে 15 রানে ফিরিয়ে দেন সাকিব। তার বোলিংই যেন মেরুদণ্ড ভেঙে যায় সফররতদের। তাই ম্যাচ শেষে এমন তৃপ্তির সুর সাকিবের কণ্ঠে। আসলে উইকেটে স্পিনাররা সাহায্য পাচ্ছিল, সেটাই কাজে লাগিয়েছি। আমাকে ভাগ্যবানও বলতে পারেন। ব্যাট হাতে ভালো করতে পারিনি, তাই বল হাতে পারফর্ম করার চেষ্টা তো ছিলই। তবে সবকিছুর চেয়ে বেশি ভালো লাগছে এটা ভেবে যে দল জিতেছে। বাংলাদেশ 10 ওভারে 47 রান দিয়ে 5 উইকেট। সাকিবের এই বোলিং ফিগারে রান দেওয়ার ক্ষেত্রে কৃপণতা প্রকাশ না পেলেও ওই 5 উইকেট যে তার ক্যারিয়ারের অন্যতম সেরা মাইল ফলক, সেটি স্বীকার করলেন তিনি নিজেও। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন বিশাল জয়ে দারুণ খুশি বাংলাদেশের সমর্থকরা। টাইগারদের জয় নিশ্চিত হবার পরপরই বিজয় উল্লাস করে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। আর সেই সাথে তারা প্রত্যাশা করছেন সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে টিম বাংলাদেশ। বাংলাদেশ খুব ভালো খেলেছে, এমনকি মুশফিকের খেলাটা আমার খুব ভালো লাগছে। মাশরাফির অধিনায়ক আমাদের খুব ভালো লাগছে। আশা করি যে মাশরাফি আমাদের সামনে বাংলাদেশে আরো সুন্দরভাবে গড়ে তুলবে। সাকিব, মুশফিক সবাই আসলে ভালো খেলেছে, বিশেষ করে সাকিব আর মুশফিক বেশি ভালো খেলেছে। ইনশাআল্লাহ আমরা জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করব। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে 145 রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, প্রথমবারের মতো সাকিবের 5 উইকেট। নিরাপত্তা জোরদারে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি। সারা দেশে জামায়াত বিএনপির 3 শতাধিক নেতাকর্মী আটক। চিহ্নিত হয়েছে বিভিন্ন সময় ব্লগার হত্যায় জড়িতরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে 4 পাকিস্তানি সহ 7 জেএমবি সদস্য আটক, 3 দিন করে রিমান্ডে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত বিএনপির। বেগম জিয়া দেশে ফিরলে সিদ্ধান্ত। 7 নভেম্বর উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মওদুদ। এবং হবিগঞ্জে মোবাইল ফোন ছিনিয়ে নিতে কুপিয়ে হত্যা করা হয় 7ম শ্রেণীর ছাত্রকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 1, বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ মিছিল। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।